আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা সবাই দেখেছেন এবং আপনাদের কিছু রিয়াকশন আমি পেয়েছি। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমি যে কথা বলেছি আমার পক্ষেও আপনারা লজিক দিয়ে কথা বলেছেন। আসলে আমার গতকালকের ভিডিওটা কিন্তু আমি মনে করি এই গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে দুর্দান্ত একটা ভিডিও ছিল, কারণ এরকম একটা ইনফরমেশান এরকম খুব নিকট একটা সোর্স থেকে খুঁজে বের করে এনে আপনাদের মাঝে শেয়ার করা, এবং যেই নিউজটা এখন বর্তমানে জানা গিয়েছে যে বাপ্পি এবং তিশাকে পুরোপুরিভাবে হেলে দিয়েছে। কারণ তারা কল্পনা করতে পারেনি যে তারকাদের গল্প এই ইনফরমেশনটাও কোনো না কোনোভাবে নিয়ে নেবে, এরা তারা কল্পনা করতে পারেনি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন দর্শক, আমি গতকালকে আমার আজকের ভিডিওর একটা প্রোমো ভিডিও ছেড়েছিলাম। প্রোমো ভিডিও মানে তো জানেন যে আপনাদের সারা পাই কেমন বা আপনাদের আমার প্রতি বিলিভ কেমন সেটা জানার জন্য একটা প্রোমো ভিডিও ছেড়েছিলাম মাত্র। বাট আজকে আমি গতকালকের ভিডিওর যে এক্সটেনশন ভিডিও বা যে বিস্তারিত ভিডিও সেটা আমি আজকে দেখাবো। কারণ গতকালকে আমি ভিডিওটা প্রোমো বললাম এই কারণে, আমি অনেক কথা বলিনি, বাট আশ্চর্যজনক ঘটনা, আমি কল্পনা করতে পারছি না আমার দর্শকরা এত জ্ঞানী, এত বিচক্ষণ, এত নিখুঁতভাবে প্রত্যেকটা ভিডিও দেখে। আমি কল্পনা করতে পারবেন না দর্শক আপনারা যে আমি যে কথাগুলো গতকালকে বলিনি, ভেবেছিলাম যে আজকেই বলবো। আমি কিছু জিনিস সিক্রেট রেখেছিলাম, কারণ আমি তো প্রোমো ভিডিও দিচ্ছি, যদি প্রোমো ভিডিওতে আমি সব কিছু বলে দিই তাহলে আমি আজকে কী বলবো। তো সেটার জন্য আমি কিছু কথা রেখে দিয়েছিলাম। বাট চিন্তা করবেন না, চিন্তা করুন আমার দর্শকরা কতটা বিচক্ষণ না হলে গতকালকে আমার আজকে যে কথাগুলো বলতাম সেগুলো গতকালকেই আমার দর্শকরা কমেন্ট করে বলে দিয়েছেন। খুব আমি এটাতে খুবই হ্যাপি যে আমার দর্শকরা এত বিচক্ষণ, আর কি অকল্পনীয়। এখন কি কথা বলেছে আপনারা সবাই তানের বিষয়টা খেয়াল করছেন, কিন্তু দর্শক এই তানের বিষয়টা কিন্তু একটা মেজর ক্লু ছিল। আমার গতকালকে যে ক্লেমটা করেছিলাম বাপ্পি তিশাকে নিয়ে, সেটার পেছনে তানের এই ঘটনাটা মেজর একটা ক্লু ছিল। তো এই মেজর ক্লুটাই আমি গতকাল কি স্কিপ করেছিলাম, কারণ আমি আজকে বিস্তারিত সেটার ব্যাখ্যা করতাম। বাট আমি নিজেই আজকে বলদ হয়ে গেলাম, মনে হচ্ছে যেন আমি একটা গরু ঘাস খাচ্ছি। বাট আমার দর্শকরা কিন্তু অনেক 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 বিচক্ষণ। তো যে দর্শকরা কমেন্ট করেছেন, আপনাদের আসলে দর্শক আসলেই বলা উচিত যে আপনাদের বিচার বুদ্ধি অনেক বেশি, অনেক বেশি। এই কারণে আপনারা এই জিনিসটা ধরতে পেরেছেন। এটা কিন্তু সবাই সচরাচর ধরতে পারে না। যারা তানের বিষয়টা গতকালকে খেয়াল করেছেন এবং কমেন্ট করেছেন, আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো, আপনারা অসাধারণভাবে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, একটা অসাধারণ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দর্শক যারা এই কমেন্ট করেছেন। বিশেষ করে আপাতত একজনের নামই খালি মনে পড়ছে, রিলা রহিম সম্ভবত ওই আপুটা বলেছে, বা আরও দুই একজন, ফারজানা বা ফারজানি এই টাইপের একজন নামের একজন আপু, তিনিও কমেন্ট করেছিলেন এই বিষয়টা। তাদেরকে অসংখ্য 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 থ্যাঙ্কস। যাই হোক, পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা এটাও জানবেন, তিশা নিজেই স্বীকারোক্তি দিয়েছে এবং মিম সেটা স্বীকার করে নিয়েছে যে তার খালি লাভ লাভ পছন্দ, অর্থাৎ তার খালি পরকীয়া করতে পছন্দ। এখন ডিরেক্টলি তো আর বলে না কোনো কিছু, ইনডিরেক্টলি অনেক কিছু কনসাইজ করে আমরা একটা কোরিলেশন তৈরি করতে পারি, যেটা আসলে তিশার এই কথা থেকে, স্বীকারোক্তি থেকে আমরা মিলিয়ে নিতে পারি। সেটা আজকে আমি তুলে ধরবো। তো আমার আজকের ভিডিওতে দর্শক অনেক বেশি দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ দর্শক আপনারা আজকে একদম ডিটেলস যাবতীয় সব কিছু জানতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই জাস্ট নিজের কমপ্লিমেন্ট কখনো দিতে হয় না, কখনো দিবও না। বাট একটা কথা জাস্ট আমি আমার সম্পর্কে বলতে চাই যে দর্শক, আমি অনেক বেশি পেশেন্স রাখতে জানি, আমি অনেক বেশি কাম থাকতে জানি, আমি নিজেকে অনেক বেশি সংযত রাখতে জানি। আমি সব সময় চেষ্টা করি ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য। জানি না এই কথার অর্থ কয়জন দর্শক বুঝবেন, কয়জন দর্শক এটার কথার অর্থ আপনাদের কাছে পৌঁছাবে আমি জানি না। জাস্ট আমি এতটুকু বললাম। আমি জানি যারা আমার ভিডিও গত 6-7 বছর ধরে টানা দেখছেন, যারা আমার ক্লোজ দর্শক, তারা আমার এই এতটুকু কথাতে বুঝে যাবেন আমি কেন বলেছি। আর যারা হয়তো নতুন, তারা হয়তো তাদের কথাটা মাথার উপর দিয়ে যাবে, হয়তো অ্যাডভাইস হিসেবে যাবে, বা হয়তো একটা নীতি কথা বা নীতি বাক্য হিসেবে যাবে। হয়তো আমার কথার মর্মটা বুঝবেন না, তাৎপর্যটা বা সিগনিফিকেন্ট যে এটার পেছনে অর্থ আছে সেটা বুঝবেন না। বাট যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যাদের সাথে আমার কানেকশন অনেক ক্লোজলি আছে, যারা আমার কথা ভালো মতো বোঝেন, তারা জানেন আমি কেন এই কথাটা বলেছি। যাই হোক দর্শক, যেটা বলছিলাম আমি সেটা চলে আসি। প্রথমেই আমি চলে এসে আজকে বাপ্পি তিশার দিকে, তারপর আমি মিমের ঘটনাটা বলবো। আচ্ছা, বাপ্পি তিশার ঘটনা বলার আগে একটা কথা বলতে চাই।
তিশার আজকের ভিডিওটা হয়তো দেখেছেন আপনারা। তিশার আজকের ভিডিও দেখে আপনাদের অনেক কিছু মনে হতে পারে, বাট আমি সেটার ঘটনা পরে ব্যাখ্যা করব। বাট ভিডিওতে যেটা দেখেছি সেটা নিয়ে কিছু কথা বলে নেই। তিশার ভিডিওতে বর্তমানে দেখতে পেলাম তিশা ইদানিংকালে তার নিচতলার রান্নাঘরে রান্না করে। নিচতলার রান্নাঘর বলতে যেখানে আগে নাজমানটি রান্না করতো সেই রান্নাঘরে রান্না করে, এবং সেখানে সে তার তরি তরকারি আরও যাবতীয় যা কিছু আছে ইফতারি সব কিছু রান্না করছে। সে কিন্তু তার নিজের ঘরের দোতলার ঘরের সুন্দর টাইলস কিন্তু রান্নাঘরে রান্না করছে না তিশা। তিশা তার শাশুড়ি, মানে লেট, যিনি আসলে মারা গেছেন, সেই শাশুড়ি রান্নাঘরে এখন রান্না করছে। খুব সিম্প্যাথি পেতে যাচ্ছে, খুব মায়া কান্না করছে, খুব ভালোবাসা পেতে চাচ্ছে, আপনাদের বোঝানোর চেষ্টা করছে আমি আমার শাশুড়িকে কতটা ভালোবাসি, আমি আমার শাশুড়ির স্মৃতিগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, আমি আমার শাশুড়ির স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এই জন্য আমি প্রতিনিয়ত আমার শাশুড়ির এই ময়লা রান্নাঘরেই রান্না করছি। সেটা বোঝানোর জন্য প্রতিনিয়ত সে তার শাশুড়ির রান্নাঘরটাকে ব্যবহার করছে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছে। আপনারাও খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন নাজমানটির রান্নাঘরটা দেখে, যে এত বড় রান্নাঘর, যে মানুষটার আগে বিচরণ ছিল সবসময় রান্নাঘরের ফ্লোরে সব জায়গায়, সেই মানুষটাই আজকে নেই। আপনারাও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। তো তিশা এই জিনিসটাই চেয়েছিল। আমি এখানে মেইন মোটিভটা তুলে ধরি। দেখুন দর্শক, নাজমানটি তো মারা গেল 1 মাসের মতো হয়েছে, ঠিক আছে? নাজমানটি যখন জীবিত ছিল তখন কিন্তু নাজমানটি তিশাকে বলেনি যে তিশা তুমি আমার নিচতলার রান্নাঘরে কখনো রান্না করবে না, বরং তিশা আর বাপ্পি তারা নিজেরা মিলে ডিসিশন নিয়েছে তারা নিচতলার রান্নাঘরে রান্না করবে না, তারা নাজমানটির সাথে একই রান্নাঘরে রান্না করে খাবে না, তারা আলাদা রান্না করবে, তারা তাদের আলাদা যে রান্নাঘর আছে দোতলায় সেটাকে ব্যবহার করবে। তো দেখুন একটা জিনিস দর্শক, এখানে তিশারাই কিন্তু নাজমানটিকে আলাদা করে দিয়েছিল, বাপ্পি তিশা কিন্তু নাজমানটিকে আলাদা করেছে এবং নাজমানটি সেটাই মেনে নিয়েছে, তাদের সিদ্ধান্তটাই। তো যখন নাজমানটি জীবিত ছিল, যখন নাজমানটি চাচ্ছিল যে তার সন্তান, তার ছেলের বউ তার সাথে একসাথে মিলেমিশে খাক, একসাথে রান্না করুক, তখন তিশা তার শাশুড়ির আশা, স্বপ্ন বা চাওয়াগুলোকে পূরণ করলো না। এখন মারা যাওয়ার পর এখন তিশা তার শাশুড়ির রান্নাঘর ব্যবহার করছে, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। কেন ভাই? আমরা দেখেছি তো, যখন আপনার শাশুড়ি জীবিত ছিল তখন আপনি আপনার শাশুড়ির রান্নাঘরে পা পর্যন্ত দিতেন না, আপনার শাশুড়ি একা একাই রান্না করতো। আমরা দেখেছি আপনার শাশুড়ি যখন জীবিত ছিল আপনি আপনার রান্না করার জন্য আপনার দোতলা ঘরের রান্নাঘরকে ব্যবহার করতেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলাও, রোস্ট, মুরগি, গরু, খাসি, কখনো নাগেট, কখনো মানে থাকে না ফাস্ট ফুড যে আইটেমগুলো, ফ্রোজেন ফুডগুলো থাকে সেগুলো ভেজে ভেজে খেতেন। সবসময় এগুলো দেখেছি। তানকে খাওয়াতেন, তাবিয়াকে খাওয়াতেন, আপনি নিজে খেতেন, এগুলোই করতেন ঘরে বসে বসে। যত রকম রাজকীয় খানাপিনা আছে সব কিছু করতেন, সব কিছুর ব্যবস্থা করতেন। আর আপনার শাশুড়ি কী করতো? আপনার শাশুড়ি বাজারে যে ছোটো ছোটো মাছ পাওয়া যায়, যেটাকে আপনাদের পাবনার ভাষাতে সম্ভবত চুনা মাছ বা এই টাইপের কিছু মাছ বলে, এই টাইপের মাছগুলো এনে এনে আপনার শাশুড়ি খেত। কখনো আবদার করতো না যে তিশা আমাকে একটু মাছ দিও, কখনোই কিছু বলতো না, ঠিক আছে? আপনার শাশুড়ি আপনার মতো করে নিজের মতো করে বাজার করে এনে নিজের রান্নাঘরে একা একা রান্না করে খেত, আর আপনি আপনার মতো করে দোতলা রান্নাঘরে রান্না করে খেতেন। তখন কি একবারে মনে হয়েছে আচ্ছা আমার বৃদ্ধ শাশুড়ি যে কোনো সময় কবরে চলে যেতে পারে? আমি তারকদের গল্প কিন্তু অনেক সময় আপনাদেরকে বলেছিলাম যে তার হাঁটুর সমান কিন্তু অলরেডি কবরে চলে গেছে। আপনাদের তখনও টনক নেওয়ার উচিত ছিল যে আচ্ছা মানুষটা তো বয়স হয়েছে, বাট আপনারা কিন্তু কেউ কোনো দিন এটাকে তোয়াক্কা করেননি। তোয়াক্কা করেননি ভালো কথা, শেষ বয়স এসে আপনি আপনার শাশুড়িকে আলাদা পর্যন্ত করে দিলেন। যখন জীবিত ছিল তখন আপনার শাশুড়িকে তোয়াক্কা করলেন না, পাত্তা দিলেন না, তার গুরুত্ব বুঝলেন না, তার সাথে রান্না করলেন না, তাকে আলাদা করে দিয়ে আপনি আপনার মতো আলাদা রান্না করে খেতে থাকলেন। এগুলো তো শোভা পায়নি। তখন এগুলো নিয়ে অনেক বেশি রোস্টিং ভিডিও হয়েছিল এবং আপনি আপনার মতো করেই ছিলেন শক্ত হয়ে, কারণ আপনি কাউকে পাত্তা দিতেন না, কাউকে আপনার গোনার সময় ছিল না, ঠিক আছে? তো যখন আপনার শাশুড়ি জীবিত ছিল তখন আপনার মনে পড়েনি যে আচ্ছা আমার শাশুড়ি আছে, নিচতলা আরও একটা রান্নাঘর আছে, সেখানে একসাথে মিলে ঝুলে রান্না করি, একসাথে মিলে ঝুলে খাই, তখন মনে ছিল না? এখন যখন আপনার শাশুড়ি মারা গেল এখন আপনার খুব মনে পড়েছে যে আমার শাশুড়ি রান্নাঘর আছে, সেখানে রান্না করতে হবে। এই সমস্ত আধিক্যতা, এই সমস্ত সিম্প্যাথি গেইন করার, এই সমস্ত চুরিবিদ্যা কোথার থেকে শিখেছেন ভাই? দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা দেননি, এখন দাঁত উঠিয়ে খালি মাড়িটাকে ধরে কি সেখানে সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছেন? মাড়ি পরিষ্কার করে কী হবে? দাঁতটাই তো নেই। আপনি তো পুরো গাছটাই শিকড় দূর উপরে ফেলেছেন, এখন মাটিতে পানি দিয়ে লাভ কী? সেখানে তো বীজ বপন করলেও তো আর গাছ হবে না, কারণ আপনি গাছটাকে উপরে ফেলে দিয়েছেন। তাহলে এখন মাটিতে সামান্য প্রতিদিন পানি দিয়ে কী লাভ হচ্ছে আপনার? কোনো লাভ নেই তো। তো
তো তিশা দর্শক এই কাজটাই করছে প্রতিনিয়ত। সে এখন প্রতিনিয়ত নাজমানকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আপনাদের সিম্প্যাথি পাওয়ার জন্য চেষ্টা করছে। আমি জানি না আপনারা কতটুকু আসলে এটাতে আপনাদের মন গলবে, বাট ভাই আমার মন গলেনি, আমার আরও ঘৃণা লাগছে। কারণ একটা কথা মনে হয়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়নি, এখন দাঁত নিয়ে খেলা করার কোনো মানে হয় না। যাই হোক, এখন আসি তিশাদেরকে নিয়ে যে মেইন কথাটা আমি বলতে চাচ্ছিলাম। দর্শক, গতকালকে আমি একটা জিনিস ক্লেম করেছিলাম, কারণ আমার কাছে গতকালকে এই ইস্যুটা জাস্ট, আপনাদেরকে আমি টাইমটাও বলে দিই, আমি আসর বাদ মানে ইফতার করব তার আগে থাকে না যে আমরা ইফতারের আগে কিন্তু নিজেরা দোয়া কালাম পড়ি, বিভিন্ন কোরআন হাদিস শুনি, ঠিক আছে? তো আমি ওরকম কাজই করছিলাম। আসরের নামাজের পর ইন অ্যান্ড অ্যারাউন্ড আপনারা বলতে পারেন 5:15 5:30 এর ভেতরে মানে কোনো একটা সোর্সের মাধ্যমে আমি জানতে পারি, একটা মিডিয়ার মাধ্যমে, যে তিশারা আসলে পদ্মাচরে গিয়েছে, ঠিক আছে? এবং বিশেষ করে সেই পদ্মাচরটা আসলে মিমের বাসাতে গিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আমি জানতে পারি। যখন জানতে পারি আমি প্রথম বিশ্বাস করতে পারিনি, কারণ আমি সবসময় একটা কাজ করি দর্শক। কাজটা হলো এটা, যখন কোনো উড়ন্ত বা কোনো ইনফরমেশান আমি পাই, সবার আগে আমি সেটা যাচাই করি সত্য কিনা, অথেন্টিক কিনা। সেই অথেন্টিসিটি যখন আমি টেস্ট করতে চাই, তখনই আমি প্রশ্ন করি পাল্টা, বা আমি তখন আরও ডিপে যাওয়ার চেষ্টা করি যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। তো আমি যখন ঘটনার সত্যতা খোঁজ করতে যাই, তো আসলে দর্শক এখানে বিলিভ না করার কিছু দেখছিলাম না, কারণ যেই পরিমাণ প্রমাণ আমার কাছে চলে এসেছিলো, আমি মনে করি দ্যাটস ইট, আমার কাছে দ্যাটস এনাফ ছিল পর্যাপ্ত তথ্য যে এটা নিয়ে ভিডিও করার জন্য, এবং আমি গতকালকে সেটা নিয়ে ভিডিও করেছি। বাট কিছু ইনফরমেশান আমি কিন্তু আপনাদের কাছে মিস্ট্রি হিসেবে সিক্রেট রেখেছিলাম, যেটা আজকে বলবো, কারণ গতকাল এটা আমার প্রোমো ভিডিও ছিল এবং সেটার মধ্যে তানের ঘটনাটা ছিল। প্রথমত আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকে, খেয়াল করে দেখুন, বাপ্পি তিশা পদ্মার চরে আছে। যেহেতু তারা পদ্মার চরে আছে, তো সেই ক্ষেত্রে এখন যদি আমি আপনাদের সামনে এই ভিডিওটা আপলোড করে দিই, শেয়ার করে দিই, তো বাপ্পি তিশা কিন্তু অবশ্যই সেখানে আর থাকতে চাবে না। তারা কিন্তু চেষ্টা করবে অবশ্যই পাবনায় রিটার্ন করার জন্য, আর না হলে তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, সেখানে থেকেই তারা প্রুফ দিতে যে না ভাই, আমরা পদ্মার চরে নেই, আমরা পাবনাতেই আছি। এই প্রুফটা বাপ্পি তিশা কীভাবে দিবে? এই প্রুফ দেওয়ার ওয়ে কিন্তু একটাই, ভিডিও আপলোড করা, পাবনাতে বসে ভিডিও আপলোড করা। আপনারা কি মনে করেন যারা এত বড় অন্যায় করছে, যারা এত বড় অপরাধ করছে, নিজের মায়ের মৃত্যুর পরও পদ্মার চরে যাচ্ছে দৌড়ে দৌড়ে বান্দর নাচার জন্য, তারা এত কাঁচা খেলোয়াড়ের মতো খেলবে? নেভার এভার, কখনো না। বাপ্পি অনেক পাকা খেলোয়াড়। বাপ্পি সেখানে যাওয়ার আগে দিয়ে সে ঠিক পাবনাতে বসে ইনস্ট্যান্ট কয়েকটা ভিডিও করে নিয়ে গিয়েছে, যেটা সে ওই পদ্মার চরে বসে একটা একটা করে ছাড়বে। তিশাও ঠিক একই কাজ করেছে, পাবনাতে বসে কয়েকটা ভিডিও করে নিয়ে গেছে, এবং তারা দেখবেন তাদের ভিডিও দিতে কিন্তু কিছু লাগে না। রান্নাঘরে দাঁড়িয়ে সামান্য কয়েকটা রান্না করলো, সোফাতে বসে 10 মিনিট কথা বললো, দ্যাটস ইট, শেষ। 30 মিনিট একটা ভিডিও, সেটা একটা ছেড়ে দিল। আপনারাও দেখলেন তারা তো পাবনাতে আছে। বাট ভিডিওটা কি একদম রিসেন্ট ভিডিও নাকি ভিডিওটা অনেক পুরনো ভিডিও, এটা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না। আপনারা কিন্তু এটা কেউ জানেন না যে তারা কই আছে, কবেকার ভিডিও, এটা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না, ঠিক আছে? যতক্ষণ না তারা লাইভ ভিডিও করবে। সো এই জিনিসটা আমি গতকালকে বলেছিলাম আপনাদেরকে ক্লু হিসেবে, যে বাপ্পি তিশা তারা কিন্তু পদ্মা চড়েছে, এবং এখানে যারা সন্দেহ করবেন ভাই, আমি আবারও বলছি আপনাদেরকে কনফার্ম করে, যারা ভাই সন্দেহ করবেন, তারা ভাই আসলে বাপ্পি তিশাকে জানেন না, তারা কোন কোন জগতের মানুষ। তাদেরকে আপনারা যদি সামান্যতম বিশ্বাস করেন, সেই বিশ্বাসের ফায়দা তারা সুন্দর মতো লুফে নেবে। সো যারা চিনেন বাপ্পি তিশাকে, আমি মনে করি তাদের এখানে কোশ্চেন হ্যারাস করার কিছু নেই, ঠিক আছে? আমি স্ট্রেট ফরওয়ার্ড হার্ডলি বলে দিচ্ছি একটা কথা দর্শক, যে বাপ্পি তিশা পদ্মার চরেই আছে, এবং আমি যখন কোনো কিছু কনফার্ম করে বলি, তখন আর সেখানে দ্বিতীয় কোনো লাইন থাকতে পারে না। এবং আমার ভিডিও দেওয়ার কিন্তু স্টাইলই দর্শক, এটা আপনারা জানেন। আমি যখন কোনো কিছু কনফার্ম করি, তখন সেটাই লাস্ট কথা থাকে। বাট যখন কোনো কিছু কনফিউশনে থাকি, আমি আপনাদের সাথে সেখানে 2 নম্বরই করি না, আমি বলেই দিই দর্শক এটা কনফিউশনে আছি, এটা আমি প্রেডিক্ট করে বলছি, বা এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি বলে দিই আপনাদেরকে। আমি কখনো আপনাদের ইমোশন নিয়ে কখনো খেলা করি না দর্শক। বাট যেটা কনফার্ম, যেটা আমার কাছে পর্যাপ্ত তথ্য আছে, সেটা আমি আপনাদেরকে কনফার্ম করেই বলি যে এটাই কনফার্ম। এখানে দ্বিতীয় আর কোনো কথা থাকতে পারে না, যদি বলতে কিছু থাকবে না, এটাই লাস্ট, এটাই ফাইনাল। সো বাপ্পি তিশা যে পদ্মা চরে আছে দর্শক, এটাই লাস্ট এবং এটাই ফাইনাল কথা, তারা পদ্মা চরে আছে। এখানে দ্বিমত পোষণ করার কিছু নেই, কারণ আমি কনফার্ম করছি মানে দর্শক এটাই কনফার্ম, কারণ আমি ওই রকম তথ্যই পেয়েছি। সো এখন কি হবে দর্শক, নেক্সট কনসিকুয়েন্স বা সিকুয়েলটা কী হবে? আজকে সর্বশেষ যে ইনফরমেশন পেয়েছি দর্শক, তিশা, বাপ্পি কতটুকু যাই না, তিশা খুব করে এখন পাবনা রওনা দিতে যাচ্ছে।
তাদের কাছে ভিডিও মেক করা যা ছিল মোটামুটি একরকম শেষ। আমি আপনাদের কিছু কথা বলি দর্শক। বাপ্পি তিশা কবে গিয়েছিল পদ্মাচরে? আপনাদের মনে আছে যে তানজিল একটা ভিডিও দিয়েছিল, যে ভিডিওতে সে বলেছে বাবা আমাকে দেখতে আসলো, তারপরে জামাইকে কত টাকা দিল, মনে আছে সেই ভিডিওটা? বাপ্পি কিন্তু মানে কুষ্টিতে গিয়েছিল তানজিলার শ্বশুরবাড়িতে, সেখানে গিয়ে সাকিবকে টাকা দিয়েছে, ঠিক আছে? এবং ওই দিনই তানকে কিন্তু তানজিলাদের বাসাতে রেখে চলে এসেছে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তানজিলা প্রেগনেন্ট, এরকম প্রেগনেন্ট অবস্থায় তানকে রেখে আসবে, কারণটা কি? প্রশ্ন কিন্তু করা অবশ্যই জায়েজ, কারণ ভাই তানজিলা প্রেগনেন্ট, এখন তানকে রাখার মতো অবস্থাতে তানজিলা কিন্তু নেই। তারপরও বাপ্পি এই অবস্থাতে তানকে কেন সেখানে রেখে আসবে? অনেকের মনেই কোশ্চেন ছিল, বাট কেউ এই কোশ্চেনটার উত্তর জানতেন না, ঠিক আছে? তো বাপ্পি ঠিক সেই দিনই তানকে রেখে আসে এবং তার পরের দিন বাপ্পিরা পদ্মাচর উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়। তার মানে বাপ্পিরা পদ্মাচরে গিয়েছে কিন্তু বেশ অনেকগুলো দিন হয়েছে এবং তারা পদ্মাচরে বসে অলরেডি তারা কিন্তু পাবনার কয়েকটা ভিডিও অলরেডি ছেড়েছেও। কিন্তু পাবনা থেকে তারা যে পরিমাণ ভিডিও করেছিল সেগুলো এখন শেষের দিকে। তারা এমন নয় যে তারা 20-30টা ভিডিও বানিয়েছে, তারা সর্বোচ্চ 3-4টা ভিডিও বানিয়ে নিয়ে যেতে পেরেছে দর্শক। এখন সেগুলো ছাড়া শেষ। এখন তারা নতুন কোনো ভিডিও ছাড়তে গেলেই তাদের কট খাওয়া লাগবে। সো এই জন্য তারা যেহেতু বুঝতে পেরে গেছে যে আজকে তারকাদের গল্প সব কিছু ফাঁস করে দিয়েছে গতকালকে, তারা এখন ডিসিশন নিয়েছে তারা পাবনাতে ব্যাক করবে। খুব শীঘ্রই আপনারা বাপ্পি তিশাকে দেখবেন পাবনাতে এসে ভিডিও দিচ্ছে। আমি আপনাদের তিশার একটা ভিডিও আজকের কথা বলি। তিশা আজকে ভিডিও একটা ছেড়েছে, হয়তো ভাবতে পারেন তিশা মনে পাবনাতে, না দর্শক, এটাও তিশা রেকর্ড করা ভিডিও। আপনারা তিশার আগের ভিডিওগুলো দেখবেন, একই ড্রেস পরে টানা ভিডিও দিচ্ছে। তিশা কিন্তু এরকম মহিলা না, তিশা কিন্তু জামা নিত্যদিন চেঞ্জ করে, স্টাইল করে করে আসে। ওই আবহাওয়া কী জানি পরে দর্শক মানে ফরসেক আপনারা হাসবেন না, আমি কিন্তু আসলে জানি না তারা লেখে ওই আবায়া সাবায়া কী লেখে আমি জানি না, ওই জন্য বললাম হয়তো আমার কাছে সব মানে ইজি মনে হচ্ছে আবহাওয়া উচ্চারণ করতে, ওয়েদার। সো ওইসব আবহাওয়া কী পরে আমি জানি না ভাই, ওগুলা পরে তো তিশা ভিডিওতে আপনারা জানেন, তো এরকম এক একদিন এক একটা পরে, ঠিক আছে? সো যেহেতু এই কাজগুলো করে, সো তিশার মধ্যে কিন্তু এই জিনিসটা অবশ্যই মিসিং বর্তমানে। খেয়াল করে দেখবেন তার আজকের ভিডিও, সে যে হিজাব পরে বা যেভাবে করে ভিডিও দিচ্ছে সেটা কিন্তু তার গত কয়েকদিনের একই ড্রেস আপে দিচ্ছে। সো বুঝতেই পারছেন এগুলো সব একই সময় অ্যাট এ টাইম রেকর্ড করা ভিডিও। এগুলো নতুন ভিডিও বা নতুন দিনের ভিডিও না দর্শক, অ্যাট এ টাইম একই সময় ভিডিও রেকর্ড করা। সো এগুলো কিন্তু একটা খুব সুন্দর প্রমাণ বহন করছে যে বাপ্পি তিশা আসলে রেকর্ড করা ভিডিও ছাড়ছে এবং তারা আসলে পদ্মার চড়ে আছে, ঠিক আছে? এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। সো যারা সন্দেহ করবেন তাদেরকে আমি পাল্টা উত্তর দিতে যাব না ভাই, যে না এটা এরকম, কারণ আমি কোনো মুখ লাগাই না। আমি জাস্ট যতটুকু বলার অতটুকু বলে দিই, তারপর দর্শকরাই কোনো না কোনো জায়গা থেকে ইনফরমেশন পায়, সত্যটা জেনে যায়, তখন আমার কাছে এসে আবার আপনারাই জানান যারা বিশ্বাস করেন না যে ভাই আপনার কথা সত্য ছিল। সো এই জন্য আমি আর কাউকে বলতে চাই না, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদেরকে জানিয়ে দিই। সো আজকেও সেটাই করলাম। বাট আপনাদেরকে আমি এতটুকু কনফার্ম করছি দর্শক, বাপ্পি তিশা পদ্মাচরে আছে, তারা পাবনাতে নেই। আপনারা এই কথাটা নিশ্চিন্তে বিলিভ করে নিতে পারেন। আচ্ছা, এখন খুব শীঘ্রই আপনারা হয়তো, আমি যতটুকু বুঝতে পারছি, আজকে ইতিমধ্যে তারা পাবনায় চলে এসেছে। বাট যেহেতু পাবনা এসেছে, শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে না, রোজা রমজান মাস, তারা আগামীকাল হয়তো ভিডিও দিবে। আমি আবারও আপনাদেরকে মানে জানিয়ে দিচ্ছি, আজকে তারা সম্ভবত মানে অনেক জোর সম্ভাবনা আছে বাপ্পি তিশা আজকে পাবনায় এসেছে এবং আগামীকালকে তারা ভিডিও দিবে। তিশা তো অলরেডি এটা যেটা ছেড়েছে সেটা রেকর্ড ভিডিও ছেড়েছে, বাট আগামীকালকে ভিডিও ছাড়বে মানে বোঝাচ্ছি একদম নতুন ভিডিও ছাড়বে। আপনারা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা সদ্য পাবনাতে এসে ভিডিও করা, সেটা আগামীকালকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি মোটামুটি সব কিছু একটা ধারণা এবং সব কিছুর যত রকমের ক্লু আছে, যত রকম ইনফরমেশন সব কিছু নিয়েই তারপরে বলছি। বাট আমি কনফার্ম করে বলছি না যে তারা আসলে আজকে এসেছে কিনা, এটা আমি কনফার্ম জানাতে পারছি না। বাট মোটামুটি অনেকটা শিওর যে তারা আজকে এসে গেছে ইতিমধ্যে। বাট আমি কনফার্ম করছি না দর্শক এই কথাটা যে তারা আসলেই পাবনাতে এসেছে কিনা। তো আশা করি এতটুকু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পেরেছি। আর আপনারা তানের বিষয়টি খেয়াল করে দেখুন না, তানেরটাই ভালো করে খেয়াল করে দেখুন। তানজিলা প্রেগনেন্ট ভাই, এরকম অবস্থায় তানকে কেন তানজিলার কাছে রেখে যাবে, তানজিলার শাশুড়ির কাছে কেন? আপনারা দেখুন মনোযোগ দিয়ে, যখন বাপ্পি পদ্মাচরে যেত আগে কী করতো বাপ্পি? নাজমান্টির কাছে তানকে রেখে যেত, ঠিক আছে? তানকে কিন্তু কখনো পাবনা থেকে সরাতে পারতো না, তানকে নাজমান্টির কাছে রেখে যেত। আর এখন যখন পদ্মাচরে যাওয়ার জন্য আবার তাদের উদ্বাগ শুরু হয়ে গেল, চুলকানি শুরু হয়ে গেল, এখন কিভাবে করবে? তানকে কই রেখে যাবে? এখন তো আর নাজমান্টি নেই, এখন রেখে এসেছে তানজিলার শাশুড়ির কাছে, তার কাছে রেখে এসেছে।
তাহলে বুঝতেই পারছেন দর্শক, 2-2 4 কিন্তু মিলেই যাচ্ছে ইজিলি। এখন 2-4 বলবো না, 50-50 মিলে 100 হয়ে যাচ্ছে, একদম 100-তে 100 মিলেই যাচ্ছে দর্শক। এখানে আর সন্দেহ করার কি আছে? সব কিছু তো চোখের সামনে স্পষ্টভাবে ভাসছে। তানকে কেন রেখে যাবে তানজিলার কাছে বলুন? এই একটা উত্তর দিতে পারবেন আপনারা কেউ? জানি না দর্শক, আপনারা কে কীভাবে উত্তর দিবেন। যাই হোক, এখন আসি আমি মিমের বিষয়ে, কারণ বাপ্পি তিশার বিষয়টা আমি এখানেই ক্লোজ করছি। মিমের বিষয়ে দর্শক একটা কথা বলবো। মিম একটা টেবিল ক্লথ কিনেছে সম্ভবত, আপনারা দেখছেন লাভ শেপের একটা ডিজাইন দিয়ে, রেড কালারের, ঠিক আছে, ব্রাইট রেড কালারের। তো সেইখানে মিম সেই লাভ বা হার্ট শেপের যে হচ্ছে গিয়ে টেবিল ক্লথ আছে সেটাকে বিছাতে বিছাতে সে কথা বলছিল বাবুকে, এবং তারা ভিডিও করছিল যে বড় আপা একটা কথা সবসময় বলে আমাকে, যে তোর খালি সব কিছুতে খালি লাভ লাভ পছন্দ, তোর খালি লাভ ভাল লাগে। তো মিম বলছে আসলে আমি জানি না আমার কতটুকু লাভ ভাল লাগে, হয়তো কথাটা সত্য। দেখুন, এত লাভ কেন মিমের ভেতরে? এত লাভ বলেই তো আগের স্বামীকেও লাভ করা ছেড়ে নতুন আরেকটা পুরুষকে লাভ করে বসেছে। এই জন্য তো বললাম দর্শক, তিশা কিন্তু ইনডিরেক্টলি মিম যে পরকীয়াতে আসক্ত থাকে সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। কারণ একটা নারীর জীবনে একটা ভালোবাসা আসবে, একটা পুরুষের জীবনে একটা ভালোবাসা আসবে। একটা নারীর জীবনে যদি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খালি ভালোবাসা আসে, লাভ আসতে থাকে, তাহলে ভাই সেই নারীটা তো আসলে, আপনারা বলেন, আসলে আমি বলি না, 12 ভাতারি না কি জানি বলেন আপনারা আপনাদের ভাষায়, সেটা হয়ে যাচ্ছে। কারণ ওই যে দর্শক বললাম, কারণ একটা নারীতে একটা পুরুষকে ভালোবাসে, সে যদি প্রতিনিয়ত এক একজন নতুন নতুন দিনকে নতুন নতুন মানুষকে ভালোবাসে, এত ভালোবাসা তার মনে থাকে, সেটা তো আসলে চরিত্রগত সমস্যা, ত্রুটি বলা যেতেই পারে। তো এটা কিন্তু তিশা বলে দিয়েছে মিমকে, তোর খালি ভালোবাসা, তোর খালি লাভ পছন্দ। মিমও সেটা স্বীকার করেছে। সো ইনডিরেক্টলি কিন্তু আমরা বলতেই পারি মিমের পরকীয়ার প্রতি একটা আসক্ত সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জাস্ট সময়ের অপেক্ষা মাত্র বাবুকে ছেড়ে নতুন পুরুষের কাছে কবে যাবে, সেটা মাত্র সময়ের অপেক্ষা, আর কিছুই না দর্শক। তো দর্শক, আজকে তো অনেক কথাই বললাম। আমার মনে হয় যে আপনাদেরকে আজকে বেশি একটা বিরক্ত করব না, বেশি কথা বলবো না, কারণ আজকের ভিডিওর যে মূল মোটিভটা আমার ছিল আপনাদেরকে জানানোর, বোঝানোর জন্য, সেটা আমি বুঝিয়ে ফেলেছি। সো বাকি আনুষঙ্গিক কথাগুলোর বেশি বাড়াচ্ছি না, এতটুকুতে আমি সমাপ্ত করতে যাচ্ছি। সো আজকের ভিডিও আমার এই পর্যন্ত দর্শক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।